প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের বাংলাদেশের নিয়মিত আয়োজন নিউজ স্টারে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং আজ আমাদের সাথে রয়েছেন মডেল ও অভিনেতা সাইদ নিলয়। তার সাথে আজ অনেক গল্প হবে, আড্ডা হবে। চলুন আমাদের আড্ডা শুরু করা যাক। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাকে দেখে বোঝা যাচ্ছে। আপনার পুরো নাম হচ্ছে KM সাইদ নিলয়, জি, যেটা শুনে আমার কাছে মনে হয় যে কেডি পাঠাক টাইপের। সেই KM এর মানেটা আসলে কি? আচ্ছা, KM হচ্ছে খান মোহাম্মদ, এটা আচ্ছা। আমার বংশীয় নাম। তো খান মোহাম্মদ সাইদ নিলয়, এত বড় নাম তো আর দেয়া যায় না। আমিও বলতে পারতাম না, কষ্ট লাগতো, সো এই জন্য ছোট করে ফেলা। জন্য একটু ছোট করা আর কি। ফ্রেন্ডরা কি বলে ডাকে? নীলু? অ্যাকচুয়ালি আমার দুইটা ধাপ। স্কুল লাইফের আগে ফ্রেন্ড আমাকে সাইদ বলে ডাকে, আচ্ছা। আর কলেজ লাইফের পর থেকে আমাকে নিলয় নামে ডাকে। আচ্ছা, কেউ আদর করে কিছু ডাকে না? নাকি আদর করার মানুষ নাই জীবনে? না, আদর করে তো অনেকে অনেক নামেই ডাকে, ফিক্সড কিছু নাই। অনেকে? আপনার আদর করার মানুষ এত মানুষ? আমাকে সবাই অনেক আদর করে। সবাই? সবাই না, আমি স্পেশাল আদরের কথা বলছি। স্পেশাল আদর হ্যাঁ করে তো, কে বাবা মা করে? ভাই বোন আর কে করে? থাকে, বন্ধু বান্ধবী। জীবন সঙ্গীর কথা বলছি। আচ্ছা, জীবন সঙ্গী হ্যাঁ, ইনশাআল্লাহ যখন হবে তখন তো অবশ্যই অনেক আদর করব। আচ্ছা, এত ডিপ্লোম্যাটিক অ্যানসার, মনে হচ্ছে জীবনে প্রেমই করেন নাই। প্রেম, আমি তো ছোট মানুষ, প্রেমের যখন বয়স হবে, এখন তো কাজ নিয়ে ব্যস্ত। আচ্ছা, আপনি ছোট মানুষ, প্রেমের বয়স হয়নি আপনার? প্রেমের আসলে বয়স না, সময় দরকার। তো আচ্ছা। আমি মনে করি যে এখন আমার কাজের সময়, কাজ নিয়ে অনেক ব্যস্ত, অনেক চাপ। সারাদিন শুটিং করে বাসায় গিয়ে ঘুমানোর পরে সকালবেলা আবার শুটিং। তো আসলে প্রেমের জন্য সময় দরকার। আচ্ছা, একটু হোক। সময়হীন প্রেমিক, আপনার কাছে একটু জানতে চাই, আসলে এত ব্যস্ততা আপনাকে ঘিরে, অনেক কাজ করছেন, অনেক কিছুতে আমরা এখন আপনাকে দেখতে পাই। মিউজিক ভিডিও রয়েছে, মডেলিং রয়েছে, নাটকে অভিনয়ও দেখতে পাচ্ছি আপনাকে। এত কিছুতে টাইম ম্যানেজ করা যদিও টাফ, বাট বর্তমানে ব্যস্ততা কি নিয়ে আসলে? বর্তমানে ব্যস্ততা একটু মিউজিক ভিডিও নিয়ে। আচ্ছা। সম্প্রতি অনেকগুলো মিউজিক ভিডিওর কাজ করলাম। আচ্ছা। আজকে দুপুরে আমার একটা মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। ওকে, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এটা শুনবো সেই গানটা। যদিও আমি ভালো গান গাইতে পারি কোনো না। ব্যাপার না। এটা একটা সিলেটি গান, গানটা অনেক সুন্দর গান, আমার নিজেরও অনেক ভালো লাগছে গানটা। আপনিও সিলেটি? না না না। আচ্ছা, আপনি কোন সিলেটি জেলার? অনেকগুলো গানে আমি অভিনয় করছি। আপনি কোন জেলার? আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, গরিপুর। আচ্ছা, সো আপনি একটু গানটা শোনান, সিলেটি গান। ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল হইলে, কারণ আমি মোটেও ভালো সিঙ্গার না। এই কঠিন কাজটা আমাকে দিয়ে না করালে ভালো হয়। আপনি কিন্তু অলরেডি মানে সামনে সব সূচনা দিয়ে দিয়েছেন। এখন পরীক্ষার খাতে কলম হাতে নিয়ে এখন ভাবতে পারবেন না লিখবো কি লিখবো না, অলরেডি নাম লিখে ফেলেছেন। ও মিষ্টি পুরি, বিয়ার কথা কইতে গেলে শরমে যাই মরি, লুকাই লুকাই ফিরি তার বালা লাগে না, আমি মইরা গেলে বুঝবাই তুমি, তখন কি তাই আসিলাম তোমার। আরে সেরা সেরা। স্টার্ট কিভাবে হয়েছিল ক্যারিয়ারের? আচ্ছা, আমার স্টার্টিংটা খুবই নাটকীয়। আমি যখন কলেজে পড়ি, নাটকের মানুষের নাটকীয়ই জীবন হবে, এটাই স্বাভাবিক। কলেজ লাইফে আমার একটা, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন ফার্স্ট ইয়ারে একটা ছোট ভাই বললো যে ভাইয়া, আমাদের একটা চ্যানেল আছে, আমরা ইউটিউবে শর্ট ফিল্ম করতে চাই, তো আমাদের একটা হিরো দরকার। আচ্ছা। তো ছোটবেলা থেকে আসলে একটা সুপ্ত বাসনা ছিল যে কখনো যদি সুযোগ হয় আমি অ্যাক্টিং করব। হিরো? হ্যাঁ, ছোটবেলা থেকেই। ওকে। তো ওরা আমাকে আর কি অ্যাপ্রোচ করলো যে ভাই আপনি হিরো হন। আমি বললাম, ওরা নিজে থেকেই বলতেছে ভাইয়া পেমেন্ট করতে পারবো না, 100 টাকা দিব। আচ্ছা। তো আমি বলছি আচ্ছা ইন্টারেস্টিং। ভাই 100 টাকাও লাগবে না নাকি? মনে মনে এটা যে টাকা না দিলেও তো করবো। হ্যাঁ। কিন্তু তারা বলছে 100 টাকা দিব, আপনি হিরো। তো ওকে, রাজি হয়ে গেলাম। আচ্ছা। প্রথম শর্ট ফিল্ম, দ্বিতীয় শর্ট ফিল্ম, তৃতীয় শর্ট ফিল্ম, তো আর কি চলতেছে, সবাই খুব মজা নিতেছে, ফ্রেন্ড সার্কেল, স্কুলে কলেজে, হ্যাঁ হিরো হিরো, মানে খুব হিরো, যদিও টিটকারি করতেছে আমি বুঝতেছি, তাও ব্যাপারটা ভালো লাগতেছে। আচ্ছা, আমরা মনে হয় একটা ভালো ক্যাপশনও পেয়ে গেছি দর্শক, 100 টাকার হিরো সাইদ নিলয়। পরে ওইখান থেকে একটা মিউজিক ডিরেক্টরের সাথে পরিচয়, ভাই আমাকে একটা মিউজিক ভিডিও করায়। তো তারপর টুকটাক করতেছি, তখন আমার একটা মিউজিক ভিডিও খুব হিট হয়। আচ্ছা, কোনটা? কামরুজ্জামান রাব্বি ভাইয়ের তোর ভাব দেখিলে মনে হয় মইরা যাই, জনে জনে দেখিলাম ভাব আমার বুঝি ভাব নাই। যদি আমি তখন অনেক ছোট, চিকনা একদম, নায়িকাদের সাথে দাঁড়ালে আমাকে ছোট মনে হইতো। আচ্ছা। আমার ম্যাক্সিমাম গানে কমেন্ট আসতো যে মা ছেলে নাকি, মানে এরকম একটা অবস্থা। তো তখন থেকে আসলে কাজ করতে করতে এই পর্যন্ত। আচ্ছা, সো এত কাজ করেছেন, নিজের সেরা কাজ কোনটা মনে হয়? আমার সেরা কাজ
আসলে আমার প্রত্যেকটা কাজই আমার পছন্দের, আমি প্রত্যেকটা কাজই মন দিয়ে করার চেষ্টা করি। আমার সাথে যারা কাজ করে, আমার কলিগ, যারা আমার কোয়ার্টিস্ট থাকে, তারা জানে আমি খুব ডেডিকেট কাজে। সবার সাথে আমার এইটা নিয়ে খুব হয় যে ডিরেক্টর অনেক সময় আলসেমি করে বসে থাকে, আমি একটু প্যারা দিই, ভাই চলেন শর্টটা নেই, ভাই চলেন করি। মানে আমার কাছে প্রত্যেকটা কাজই খুব ইম্পর্টেন্ট। আরে আমার সাথে হাই ফাইভ করেন আসেন, দুটো হাই লেন্থে আসছে না। এই যে এত কাজের ভিড়ে এখন মিউজিক ভিডিও বেশি করা হচ্ছে, কিন্তু নাটকেও কাজ করছেন, নাটকের অভিজ্ঞতা কেমন? নাটকের অভিজ্ঞতা, নাটক নিয়ে আমার একটা কমপ্লেইন আছে। আচ্ছা, কমপ্লেইন আছে। যদিও নাটকের মানুষ মিউজিক ভিডিওকে অনেক ছোট করে দেখে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নাটকে অনেক নেপোটিজম। আচ্ছা, নাটকে নতুনদের সাইড দিতে চায় না। ওকে, যদি বা হ্যাঁ, স্বজনপ্রীতি, অনেক স্বজনপ্রীতি। এটার একটা বড় রিজন আছে, আমি নাম বলতে চাচ্ছি না। বাংলাদেশের খুব সুনামধন্য একজন ডিরেক্টর, ওকে, যার আমি একটা কাজ করি নাটকে। তো ওইটাতে আমার অনেকগুলো সিন ছিল, মানে সামহাও আমি সেকেন্ড হিরো ছিলাম। ওকে, গল্পের প্রয়োজনে যতগুলো সিন নেয়ার দরকার তারা সবগুলো শুট করছে। আচ্ছা, কিন্তু যখন নাটকটা রিলিজ হয় সেখানে আমাকে দেখানো হয় নাই, 3টা সিন রাখছে জাস্ট। ওকে, সেখানে আমার সিন ছিল প্রায় 7টার মতো। মানে এটা কেন করা হয়েছে? ডিরেক্টরের সাথে পার্সোনাল ক্ল্যাশ নাকি অন্য কিছু? না, এরকম কিছু না। আমার মনে হয় এটাই বললাম যে স্বজনপ্রীতি। কারণ হচ্ছে প্রত্যেকটা সেক্টরের কাজেরই না একটা তো ক্রাইটেরিয়া থাকে, যে আমরা লং শট থেকে টু শটে যাই, ক্লোজ শটে যাই। ওই জায়গাটা এমন ছিল যে লং শট থেকে নায়িকার ক্লোজ, আমার কোনো ক্লোজ শট নাই। তো আমি যখন নাটকটা দেখি আমি খুব মন খারাপ করি। যে নাটকের নাম কি ছিল? আচ্ছা, ওইটা না থাকুক। এই নাটকটা খুব হিট হয়, ইউটিউবেও ভালো ভিউ, ফেসবুকেও ভালো ভিউ হয়। আচ্ছা, তো ওইটার একটা শর্ট ক্লিপ মাঝে মাঝে চোখে পড়ে, খুব হিট হয়েছে ক্লিপটা। অনেকগুলো হিন্ট দর্শক আপনারা কমেন্টে জানাবেন নাটকটার নাম কি, তাহলে অন্যরাও দেখে ফেলতে পারবে নাটকটি। তবে এইখানে আসলে দুটো বিষয় নিয়ে জানো। ফার্স্টে নাটকের ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই, এবং অন্যটা হচ্ছে যে মিডিয়াতে যে গ্রেডিংসগুলো থাকে, বাট নাটকে আপনি বলছিলেন যে সাইড আর্টিস্ট হয়ে যান, তখন আপনি পুরোপুরি একটা শ্যাডো আর্টিস্ট হয়ে যান, যার জন্য আপনার ক্যারিয়ারটা থমকে যায়। কারণ সবাই মনে করে যে একবার শ্যাডো কাজ সে করে ফেলেছে, সো তাকে মেইন কাস্টিং আর করাটা যাবে না। শুধু নাটক না, বিজ্ঞাপনের ক্ষেত্রে বা অন্যান্য সেক্টরের ক্ষেত্রেও এই ব্যাপারটা দেখা যায়। ক্যারিয়ারের শুরুতে যখন মানুষ স্টার্ট করতে চায়, সবার জন্য নায়ক বা নায়িকা বা বড় কাস্টিংয়ের সুযোগটা থাকে না। সেক্ষেত্রে ছোট জায়গা দিয়ে অনেকে ঢুকতে চায়। তো ছোট জায়গা দিয়ে ঢুকলে কি সে কখনো বড় মানে পজিশনে আসতে পারবেন না, এমনটা কি? এমনটা না, বাট আমার মনটা ভেঙে যায় যে কারণে আমি তো গল্পটা শুনে কাজ করেছিলাম। তো কাজ করার পরে যখন এটা রেজাল্ট আসে নাই, তখন আসলে আমার এই জিনিসটার প্রতি একটা ক্ষোভ চলে আসে, রাগ চলে আসে, অভিমান, যে ওকে, এটা আমি হয়তো এটা থেকে একটু দূরে। এই জন্য আসলে মিউজিক ভিডিও বা বাকি কাজগুলোতে একটু বেশি অ্যাক্টিভ আর কি। ওকে, সো আরেকটা যেটা আমি বলছিলাম যে আমি একটু গ্রেডিং নিয়ে কথা বলবো। আপনি বলছিলেন যে নাটকের মানুষেরা মিউজিক ভিডিও নাম শুনে একটু নাক সিটকায়, বা আমরা শুধু যে নাটকের মানুষের কথাই বলছি না, চারপাশেও এরকম অনেকেই দেখা যায় যে মিউজিক ভিডিও আচ্ছা একদম মেবি একদম এন্ট্রি পজিশনে ও কাজ করছে, বা একদম লোয়ার গ্রেড আর্টিস্ট, আর সে সিনেমা করছে হায়ার গ্রেড, সে নাটক করছে মিড গ্রেড, বা নাটকের ভেতরেও অনেক ক্লাসিফিকেশনস থাকে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ইউটিউব কন্টেন্ট, কোনো বড় রিনাউন্ড চ্যানেলের নাটক বা কোনো ওটিটির নাটক। অ্যাকচুয়ালি আসলে গ্রেডিংসটা কিভাবে হয়? অভিনয়ের মান দিয়ে নাকি প্ল্যাটফর্ম দিয়ে? অ্যাকচুয়ালি আমার মতে এই গ্রেডিংটা হওয়া উচিত না, যেহেতু এই পুরো মিডিয়াটা এখন অনেক সহজলভ্য। সোশ্যাল মিডিয়া, আপনি সিনেমায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া অনলাইনে আসতেছে, নাটকে কাজ করেন, অনলাইন আসতেছে, মিউজিক ভিডিওতে কাজ করেন, অনলাইন আসতেছে। এখন এইটার প্রচারের মাধ্যম তো এখন একটাই, অনলাইন। তো যেহেতু আমরা একই প্ল্যাটফর্ম, হয়তো বা সেক্টর ভিন্ন, কেউ টিভিসি, কেউ সিনেমা, কেউ নাটক, এইখানে আসলে আমার মনে হয় এই বৈষম্যটা বা ওদের চিন্তা ভাবনাটা চেঞ্জ করা উচিত। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলবো, একটা মানুষ একটা নাটক একবার দেখে, 2বার দেখে, 5বার দেখে হাইয়েস্ট, যদি খুব ভালো নাটক হয়। কিন্তু একটা গান আপনি আমি 1000বার শুনি, কারণ গান হচ্ছে মনের খোরাক, এটাকে ছোট করে দেখার কিছু নাই। তো আমার মতে আসলে এই জিনিসটাকে, এই চিন্তা চেতনাটাকে সবার চেঞ্জ করা উচিত। আমি একজন সিনেমা আর্টিস্টকে চিনি, যিনি আমাদের নিউজ স্টারের এই আয়োজনে এসেছিলেন। তিনি একবার বলেছিলেন যে তার জীবনে একটা নিজের গানের খুব প্রয়োজন ছিল, এই জন্য তিনি জাস্ট একটা মিউজিক ভিডিওতে কাজ করেছেন, জাস্ট জীবনে একটা নিজের গান দরকার ছিল। তো আমার কাছে মনে হয় যে সিনেমা হোক কিংবা মিউজিক ভিডিও কিংবা অন্য প্ল্যাটফর্ম, নিজেকে যে ক্রিয়েটিভভাবে প্রকাশ করতে পারবে সেই অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ পারসন, নট দ্য প্ল্যাটফর্ম। ট্রু। সো এই প্ল্যাটফর্ম নিয়ে যখন কথা বলছি, আরেকটা বিষয় সেটা হচ্ছে একটা সময় আপনি খুব জনপ্রিয় ছিলেন
টিকটক বা এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, এখন খানিকটা সেখান থেকে সরে এসেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি অনেকে টিকটক থেকে গ্রো করছে। একটা সময় ছিল টিকটকের খুব বাজে একটা টাইম ছিল, যেখানে অনেক আমরা যেটাকে বলি একটু ক্লামজি টাইপের কন্টেন্ট ক্রিয়েটর বা একটু আমাদের স্ট্যাটাসের সাথে যায় না এমন কন্টেন্ট ক্রিয়েটররা টিকটকটা দখল করেছিল। এখন আমরা আবার দেখছি যে সুশিক্ষিত বা যারা ক্রিয়েটিভ তারা টিকটকটাতে আছে। টিকটক যারা করছে বা যারা করেছে, আপনার কাছে কি মনে হয় যে তাদেরকে কি মিডিয়াতে সুযোগ দেওয়া উচিত, বা তারা যখন একটু ওভার ডিমান্ড করছে তাদের ক্রিয়েটিভিটি নিয়ে, সেটা কি তারা জাস্টিফায়েবল সেটা? আচ্ছা, এটা নিয়ে শুরু থেকে বলতে হবে। টিকটকে আমি একসময় প্রচুর অ্যাক্টিভ ছিলাম। যারা আমার দর্শকরা বা যারা আমাকে চিনে বা চিনতো, অনেকে জানে আমি খুব টিকটক করতাম। তো যখন টিকটকে আসলে প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে যায়, প্রচুর পরিমাণে বাজে ভিডিও বা এই প্ল্যাটফর্মটাকে মিনিং ছাড়া ভিডিও, হ্যাঁ, যে ভিডিওগুলো আসলে দেখার মতো না ফ্যামিলি নিয়ে, বা তো তখন এই প্ল্যাটফর্মটার উপর আমার রাগ চলে আসে, খুব চলে আসে যে এই জন্য তো আসলে এগুলো তো দেখা যায় না। মানুষ টিকটকার শব্দটাকে গালি মনে করতো, যে আচ্ছা ওই যে টিকটকার যায়। তো এই জিনিসগুলো আসলে ইগোতে লাগতো যে আমি তো একটা আর্টিস্ট, আমি আসলে এই প্ল্যাটফর্মটা ছাড়াও হয়তো আমি গ্রো করতে পারবো। তো আস্তে আস্তে ওইটা থেকে সরে আসলাম। এখন সত্যি বলতে টিকটক একটা মাধ্যম, আমাদের মিউজিক ভিডিওর প্রমোশনের সবচেয়ে বড় মাধ্যম। আমার অনেক গান টিকটকে প্রমোট হয়, প্রচুর পরিমাণে প্রমোশন হয়। আপনি সারাদিনে ফেসবুক ইউটিউবে মানুষ যতক্ষণ না থাকে, টিকটকে থাকে। এক্স্যাক্টলি। ইভেন দর্শকদের একটা ইনফরমেশন দিতে চাই আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে, টিকটক বা টিকটকার এই জিনিসটা এখন বিজনেসের একটা অনেক বড় মাধ্যম হয়ে উঠেছে। মোস্ট অফ দ্য বিজনেস পার্সনরা টিকটকারদের দিয়ে টিকটকে তাদের বিজনেস প্রমোশন করছে, বিকজ এতে প্রোডাক্ট বেশি সেল হচ্ছে। দ্যাটস মিন যে কোনো প্ল্যাটফর্মই ভালো, আমরা ইউজটা ভালো করতে পারলেই হলো। তবে এটা ঠিক, অনেক টিকটকারকে আসলে সুযোগ দেওয়া উচিত, টিকটকার শব্দটাকে পজিটিভ নেওয়া উচিত। প্রত্যেকটাই আসলে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মাধ্যম, প্রমোশনের মাধ্যম। অনেক ট্যালেন্টেড ছেলে আছে আমাদের দেশে যারা সুযোগের অভাবে কাজ করতে পারে না। আবার এটার একটা নেগেটিভ সাইডও আছে। এরকম অনেক মানুষ আছে যারা আসলে ডিজার্ভ করে না পপুলার হওয়া বা এই ধরনের কাজ করা, কাজে আসা। তো এই টিকটকে পপুলার হওয়ার মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পপুলার হওয়ার মাধ্যমে তারা ইন্ডাস্ট্রিতে আসতেছে, কাজ করতেছে। এতে করে ভালো মানুষগুলোর যেই কাজের যেই ফলটা হওয়া উচিত তাদের দিয়ে তো সেটা হচ্ছে না। তো আসলে আমাদের এই সোশ্যাল মিডিয়ার বা মিডিয়ার বদনাম হচ্ছে, এটার দিকেও খেয়াল রাখা উচিত। এই ব্যাপারটা নিয়ে আরেকটু যদি দীর্ঘায়িত করি, আপনি মিউজিক ভিডিও নিয়ে কাজ করছেন, মানে এমন একটা জিনিস আমরা শুনেছি, মিউজিক ভিডিও কিংবা বিশেষ কিছু নাটকের ক্ষেত্রে, বিশেষ কিছু নাটক বলতে আমি ভিউ বেসড কিছু নাটকের কথা বলছি, এই ভিউজ বেসড নাটকগুলো বা মিউজিক ভিডিওগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় যাদের যত বেশি ফলোয়ার্স তাদেরকে কাস্ট করা হয়। এক্স্যাক্টলি। এটা ভালো না খারাপ? এটা অবশ্যই খারাপ, কারণ শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি স্যার, উনিও নাটকের আর্টিস্ট, উনিও নাটক করতেন, সিনেমা করতেন, তাকে আমরা সবাই চিনি, আমাদের অনেকের আইডল। আমিও পার্সোনালি তাকে অনেক পছন্দ করি। তো এই মানুষটাও কিন্তু মিডিয়ার মানুষ। আমরা সালমান শাহর কথা বলি, মহানায়ক, আমার পছন্দের হিরো। তো এরাও কিন্তু হিরো। তাদের প্রতি আমাদের গোটা জেনারেশন বা আমাদের দেশের মানুষের যে একটা ভালোবাসা, যে একটা সম্মান, আমরা যখন বলি যে আমরাও মিডিয়াতে কাজ করি, আমরাও মডেল, আমরাও অ্যাক্টর, মানুষ না এখন আচ্ছা এইভাবে দেখে, ব্রু কুচকায়। কারণ ওই জায়গাটা না আমরা ধরে রাখতে পারি ওই সমস্ত মানুষগুলোর কারণে, এই ভিউ বেস করে বা যারা যে সমস্ত ভিডিও আসলে দেখার মতো না, তারা ওগুলো করে করে তো ভিউজ এনে এখন তারাই নিজেকে স্টার দাবি করে বা ওই প্ল্যাটফর্মটা রেগুলার কাজ করতেছে। এই জন্য না বাকি আর্টিস্টদের ওই মূল্যায়নটা থাকে না, অবমূল্যায়ন হয়ে যাচ্ছে। হ্যাঁ। সো আমারও আপনার কাজে ভালো প্রসঙ্গে আসি, আমরা মনে হচ্ছে খানিকটা ডিবেট করে ফেলছি, ঝগড়ার দিকে চলে যাচ্ছে আমাদের আলোচনা। এতগুলো মিউজিক ভিডিওর মধ্যে ভাইরালও তো হয়েছে অনেকগুলো মিউজিক ভিডিও নিশ্চয়ই। সব থেকে বেশি জনপ্রিয় মিউজিক ভিডিওর কোন গানটা ছিল? আচ্ছা, এটা হচ্ছে সুমি শব্দমাপুর একটা গান, কাম সারছে। গানটা শুনবো। আচ্ছা, এটা খুব ফানি একটা গান। গানটা আমি যখন প্রথমবার শুনি, মানে আমার কাছে যখন কাজটা আসে, খুব হাসতেছিলাম গানটা শুনে। আচ্ছা, এরকম কোনো গান হয় নাকি যে সুমি আপা সব গানই একটু অন্য ধাঁচের। হ্যাঁ, আপু একটু মজার গান করে, ভালো। গানটা এরকম ছিল যে মাই করছে মানা তুই পীড়িত করিস না, ভাই করছে মানা তুই পীড়িত করিস না, পাশের বাড়ির চ্যাংড়ায় আমায় দেখা মুচকি হাইসা সিটি মারতাছে, কাম সারছে, এরকম আর কি ব্যাপারটা। পরবর্তীতে সুমি আপার সাথে অন্য কোনো গানে মিউজিক ভিডিওতে করা হয়? সুমি আপার অনেকগুলো গান করতেছি। এখন আসলে নাচের গানের একটা প্রচলন চলতেছে, তো নাচের গান বেশি করা হচ্ছে। সুমি আপু তো একটু নাচের গান টাইপের করে, সব গানই করতেছি। পরবর্তীতে কোন কোন কাজগুলো করা হয়েছে? পরবর্তীতে অসংখ্য কাজ করছি, সবার তো নাম বলতে পারবো না। প্রিয়তমা আছে আমার একটা গান, আমার খুব পছন্দের, আদর দিয়ে পুষি 2।
দুষ্ট রাজকুমার, তারপরে মিয়াবাড়ির নাতি, তারপরে এরকম অসংখ্য কাজ আছে। তো এমন কখনো হয়েছে যে কাজে আসলে আমরা কথা বলছিলাম যে একটা মানে কাজ মানে হচ্ছে একটা বড় কিছু, একটা চ্যালেঞ্জ, এমন কখনো হয়েছে যে জীবনের এই চ্যালেঞ্জ ফেস করতে যে জীবনের গুরুত্বপূর্ণ কোনো কিছু থেকে পিছিয়ে পড়েছেন? হয় না যে কমিটমেন্টের জায়গা থেকে জীবনকে পেছনে রেখে কাজটাকে প্রাধান্য দিয়েছেন? এটা সত্যি, ফ্যামিলি সবসময় চাইতো আমি এমবিবিএস ডক্টর হই। আমার সেজো ভাইকে আমি অনেক ভালোবাসি, আলী ভাই দেশে বাইরে থাকে। তো ভাইয়া সবসময় চেষ্টা করতো যে আমি ভালো কিছু করি পড়াশোনা করে। এই মিডিয়ার জন্য আসলে সবচেয়ে বড় স্যাক্রিফাইস হচ্ছে আমার ক্যারিয়ার। আমি ডক্টর হইতে চেয়েছিলাম, ভাইয়া খুব চাইতো যে ডক্টর হোক। আমার স্বপ্ন ছিল যে আমার ছোট ভাই ডক্টর হবে। মিডিয়ার কারণে আসলে পড়াশোনাটা ফোকাস করা হয় নাই। আচ্ছা, এখন মিডিয়ার বাইরে আর কি করার প্ল্যান, নাকি এটাই প্ল্যান? চেষ্টা তো করতেছি। আসলে মানুষের ভালোবাসাটা অনেক ভালো লাগে। মানুষ যখন দিন শেষে বলে ভাই আপনাকে এই গানে দেখছি, আপনার এই গানটা শুনি, ভালো লাগে। মজার বিষয় হচ্ছে আমি এখন যখন বাড়িতে যাই, গ্রামের বাড়িতে, আমি ঘুম থেকে উঠে দেখি যে ছোট ছোট বাচ্চারা ওয়েট করতেছে আমার জন্য, যে আচ্ছা আচ্ছা এরকম আমার নিজেরই মহল্লার মানুষ, আমার গ্রামের মানুষ দেখতেছে ব্রুকুচকা, আচ্ছা এটা ওইটা না, হ্যাঁ এরকম, এটা ভালো লাগে। এটা আর কি, এটাই চাওয়া যে যতদিন বেঁচে থাকি ভালো ভালো কাজ করি, মানুষকে আনন্দ দেই, বিনোদন দেই, এটাই চাওয়া। দেখুন, ভালোর তো কোনো শেষ নেই। আমরা যদি মানে আমরা কি মনে করি যে ঠিক আছে আমি মিডিয়াতে কাজ করতে চাচ্ছি, একটা কাজ করতে পারলে মানুষকে দেখাতে পারবো, একটা কাজ হওয়ার পর মনে হয় দুটো কাজ করলে আরেকটু ভালো হয়, এভাবে করতে করতে কিন্তু ভালোর কোনো শেষ নেই। আমরা ডে বাই ডে মনে করি আচ্ছা আজ এলাকার মধ্যে পরিচিতি পাই, কালকে দেশের মধ্যে পাবো, পরবর্তীতে বিশ্বের মধ্যে পাবো। এখন আপনার আসলে মিডিয়া নিয়ে চাওয়া পাওয়াটা কি, বা নিজেকে কোথায় রেখে আসলে শেষ স্বপ্নটা করতে চান? দেখেন, মিডিয়াতে তো ভালো কাজ, খারাপ কাজ বলতে কি সবগুলাই ভালো কাজ। হয়তো কোনোটা জনপ্রিয় হয়, কোনোটা হয় না। তবে আমাদের দেশে ইন্ডাস্ট্রিতে অনেক হিরো আসছে, অনেক মডেল আসছে, অ্যাক্টর আসছে, খুব কম মানুষ থাকে যারা মানুষের মনে জায়গা করে নিতে পারে। আমার সবচেয়ে বড় চাওয়া হচ্ছে আমি যখন থাকি বা না থাকি, আজকে সালমান শাহর কথাই বলি, মহানায়ক, আমার মতে উনি মহানায়ক বাংলাদেশের। তো উনি চলে গেছে আমার জন্মের আগে, আই থিঙ্ক। তো এখনো আমাদের দেশে সব হিরোরা তার স্টাইল ফলো করে, তাকে স্টাইলিশ হিরো মানে, তার কাজগুলো এখনো অমর। তো আমার মতে আসলে কি, আমি যখন থাকবো না, আমি যখন চলে যাব, আমার কাজগুলো যেন মানুষকে বিনোদন দেয়, আনন্দ দেয়। এটা কখনো মনে হয়নি আপনার কাছে যে এখন যে সময় আমরা এসেছি, এখন তো আমাদের অনেক প্ল্যাটফর্ম, অনেক হিরো, অনেক অনেক চারপাশে মানুষজন, এখনকার এই পজিশনে এসেও কি আসলে লিজেন্ড হওয়া বা টপ অফ এভরিওয়ান হওয়া কি পসিবল? আসলে যদিও মিডিয়াটা এখন সহজলভ্য, কিন্তু পসিবল। ওকে, ট্যালেন্ট থাকলে অবশ্যই পসিবল। মানুষ আপনার ট্যালেন্ট খুঁজে নেবেই। আপনি ট্যালেন্টেড হইলে আজকে হোক কালকে হোক, একদিন না একদিন সেই ট্যালেন্ট মানুষ দেখবে। ওকে, আর একটা ক্যাপশন পেয়ে গেছি আমরা, সালমান শাহ হতে চায় সাইদ নিলয়। আমরা আজকে ক্যাপশনের উপর ক্যাপশন পাচ্ছি। যাই হোক, অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে, ছোট্ট একটা বিরতিতে চলে যাব, তারপরে আরও অনেক বিষয় নিয়ে ফিরে আসবো। প্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশের নিউজ স্টার থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও চলে আসবো আমাদের আড্ডায়। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন।
দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের বাংলাদেশের নিউজ স্টারে। আবারও চলে যাচ্ছি আমাদের আড্ডায়। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। অনেকক্ষণ ধরে অনেক বিষয় নিয়ে আলোচনা করছি, আমার মনে হয় এবার একটা ফান সেশন শুরু করা যাক নাকি, একটা গেম সেগমেন্ট। আমি আপনাকে কিছু নাম বলবো, সেই নামটা শোনার পর মাথায় ফ্রেশ যেটা আসে চট করে, ভালো খারাপ গালাগালি যেটা মাথায় আসে সেটা বলতে হবে, একটুও আমি ফিল্টারের সুযোগ দেব না। প্রস্তুত? আচ্ছা, প্রস্তুত। প্রথম নাম জায়েদ খান। পাস। না, কোনো পাসের অপশন নাই। আচ্ছা, জোকার। জুনায়েদ আহমেদ পলক। বাজে মানুষ। হিরো আলম। জোকার। পরিমণি। সুন্দরী। মার্জুক রাসেল। ট্যালেন্টেড মানুষ। চিত্রনায়ক ফেরদৌস। চামচা। ব্যারিস্টার সুমন। চামচা। ওবায়দুল কাদের। বাজে মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনুস। ভালো মানুষ। শেখ হাসিনা। ওনার তো সবাই জানে, সারা বাংলাদেশ জানে, যদিও আমি পলিটিক্যাল ইস্যু আনতে চাই না। আমার পার্সোনালি ওনাকে অনেক পছন্দ, কিন্তু এবার যেটা হয়েছে তারপরে আর ওনার পলিটিক্যাল ইস্যুটা আমি নিতে চাই না। সুলাইমান সুখন। চামচা। বেগম খালেদা জিয়া। ভালো মানুষ। যাক, এই রাউন্ড শেষ, এখন পরের রাউন্ডে চলে যাচ্ছি। এবার আপনার কাছে আপনার বেশ কিছু ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করব, পারমিশন আছে? হ্যাঁ, শিওর। ওরে বাবা, আমি অনেক ব্যক্তিগত প্রশ্ন থেকেই তাহলে শুরু করি। প্রেম কয়টা করেছেন জীবনে? প্রেম, স্যার প্রেম তো অনেক হয়। ওইটা গার্লফ্রেন্ড ছিল? ছেলে মানুষ হচ্ছে প্রেমিক, প্রেম তো আচ্ছা। বারবার হয়। প্রেম কয়টা আসলে করা গার্লফ্রেন্ড উচিত। ছিল? কয়টা? সঞ্জয় দত্তের মতো এখন বলতে হবে, আনকাউন্টেবল। আনকাউন্টেবল? সেটা আমার প্রেমটা হুট করেই হয়ে যায়, আমি আচ্ছা। বারবার প্রেমে পড়ি। মনে আছে কয়টা গার্লফ্রেন্ডের নাম? সেটা তো বলা যাবে না। আচ্ছা, না বলেন, 15টা গার্লফ্রেন্ডের নাম মনে আছে না, 20টা না, 100টা না, 150টা? বিকজ আপনি যেহেতু আসলে প্রেম, আনকাউন্টেবল। আমার কাছে প্রেম আর ভালোবাসার ডেফিনিশনটা একটু ভিন্ন। আচ্ছা, সো প্রেম হয় বারবার, এটা ব্যাপার না। ভালোবাসা কখন হয় নাকি হয়নি? ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা হয় জীবনে। মানুষ বলে একবার ভালোবাসা হয়, কিন্তু ভালোবাসাও বারবার হয়, কয়েকবার হয়। আচ্ছা, তো কয়জনকে এখন পর্যন্ত ভালোবেসেছেন? ভালো, আসলে এটা সত্যি কথা, মানুষ যতই বলুক টাইম পাস বা ফেক রিলেশন, এটা হয় না। মানুষ যে যখন যার সাথে থাকে সে কিন্তু ততক্ষণের জন্য তাকে এক মুখে ভালোবাসে। দুই কথা বলছে, একবার বলছে প্রেম, একবার বলছে ভালোবাসা, একবার না, আমি বলছে ভালোবাসার টাইম কথাই পাস। বলতেছি। আচ্ছা, যাই হোক, জীবনে এখন কে আছে বর্তমানে? কেউ আছে? আছে। আচ্ছা, আছে। তাকে নিয়ে সিরিয়াস? খুব সিরিয়াস। এখন না বললে না তো উপায় বলা নাই। যাবে না। না না, মানে সিরিয়াস না, এটা না বললে এখন আর উপায় নেই, রিলেশন ভেঙে যাবে। বিয়ে করছেন কবে? ইনশাআল্লাহ। সে কি মিডিয়ার? না, মিডিয়াতে বিয়ে করা তো এটা একটা এখন রুমার্স, যে মিডিয়াতে বিয়ে করলে বিয়ে টিকবে না। এটা অনেক মিডিয়ার সাথে জায়গায় connected না। নাও হতে পারে। পরিবারে কে কে আছে? বাবা মা, আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি। আমরা 4 ভাই 2 বোন। আচ্ছা, 4 ভাই, অনেক 2 বড় বোন। ফ্যামিলি, ওয়াও সুন্দর ফ্যামিলি। ওয়াও, কোথায় থাকেন তাহলে এত বড় ফ্যামিলি নিয়ে? ঢাকায় থাকি। স্বপ্নের রাজ্যে থাকেন? অ্যানসার আমি ঠিক করে দিলাম, বিকজ জীবনে আর কোনো কিছু প্রবলেমই হয় না, সবাই সবার বিপদে এগিয়ে আসতে পারে। আমাদের ফ্যামিলিটা আরেকটু মিষ্টি, মানে আমরা 4 ভাই, আমরা বোন ভাই, খুব কানেক্টেড। আরেকটা ব্যাপার হচ্ছে, দর্শক জানিয়ে রাখি আপনাদের, উনি জয়েন্ট ফ্যামিলিতে থাকার অন্যতম রিজন হচ্ছে ওনার নাটকের ভিউজ তাহলে ওনার বাসায় বেশি হয়েছে, বাইরে যেতে হয় না খুব একটা। বাট আমার এখন একটা নিকনেম আছে, মানে বাড়িতে হোক ফ্যামিলিতে সবচেয়ে বেশি, মানে আমাকে আমার নাম ধরে ডাকা ভুলেই গেছে সবাই। আচ্ছা, কি বলে? স্পেশালি আম্মা কি বলে? বলছে নায়ক কই। নায়ক? নায়ক আচ্ছা, খাইছে। সো নায়ক, শৈশব কেমন ছিল আপনার? শৈশব অনেক দুষ্ট ছিলাম আমি, যেহেতু ফ্যামিলির ছোট। আমাদের মহল্লাটা হচ্ছে একটু, মানে আমার দাদুরের 7 ভাই। আচ্ছা, সেখান থেকে আমার বাপ চাচার সবাই, তো অনেক বড় মহল্লা। সবচেয়ে দুষ্ট ছিলাম আমি। আচ্ছা, এমন ভাবে বলছেন আমার কাছে মনে হচ্ছে কোনো বড় ডাকাত বংশ পুরো একটা মহল্লা না, এরকম কিনে মোটেই না। ফেলেছে। মোটেই এরকম না, মানে পুরো একটা নিজের মহল্লার মধ্যে যতটুকু দুষ্টামি করা যায়, মজা আচ্ছা। করা যায়, ফান করা যায়, আমি ছিলাম সবচেয়ে দুষ্ট। আচ্ছা, এই জন্যই নায়ক হতে পেরেছেন। মিডিয়াতে আসাটা কিভাবে হয়েছিল? মিডিয়াতে আসাটা ওই যে ছোট থেকে একটা ইচ্ছা ছিল, ওইভাবেই হয়ে গেল। ফার্স্ট কলটা কিভাবে এসেছিল? ফার্স্ট কল ছিল কলেজের ছোট ভাই। আচ্ছা, ফার্স্ট ইয়ারে পড়তো, আমি সেকেন্ড ইয়ারে। ওই যে 100 টাকা? হ্যাঁ, 100 টাকা দিয়ে ভাই আপনি হিরো হবেন। সেখান থেকে পরবর্তীতে start। বিগ প্ল্যাটফর্মে? পরবর্তীতে বিগ প্ল্যাটফর্ম ছিল মুন্না ভাইয়ের একটা চ্যানেল,
তখন বন্ধু এখন আছে পেজ। আমি ভয় পেয়েছিলাম, আমি ভাবছিলাম মুন্না ভাই এমবিবিএস আপনাকে কল করেছিল। না মুন্না ভাই একটা পেজ ছিল তখন 2 মিলিয়ন লাইক। ওকে ওকে। তো তখন ওনার চ্যানেল থেকে আমাকে বিগ কল আসে যে আমার এখানে হিরো লাগবে অ্যাক্টিং করার জন্য। আচ্ছা, সো তারপরে এইভাবে আস্তে আস্তে জীবনটা পুরোপুরি পরিবর্তিত হয়ে গেল। হ্যাঁ। এখন ভবিষ্যতের লক্ষ্যটা কি? ভবিষ্যতের লক্ষ্য চেষ্টা করতেছি ভালো কাজ করার, সবাইকে ভালোবাসা দেওয়ার, সবাই ভালোবাসা দিচ্ছে, সো এনজয়িং, খুব ভালো লাগতেছে। ওকে, যাক, অনেক ভালো ভালো বিষয় নিয়ে কথা হচ্ছে। এবার চলে যায় অন্য একটা গেম সেগমেন্টে। দর্শক, চলে যাচ্ছে এখন আমাদের ধাঁধা রাউন্ডে। ধাঁধাতে কেমন? মোটামুটি। দেখা যাক, আজকে প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করেই ফেলি, তাহলে বুঝে যাব কতটা মোটামুটি পর্যায়ে আছেন। 1 কেজি সোনা আর 1 কেজি তুলোর মধ্যে কোনটা বেশি ভারী? আমার মনে হয় দুইটাই যেহেতু 1 কেজি, দুইটাই সমান। তাই? হ্যাঁ। না। তাহলে 1 কেজি সোনা আর 1 কেজি তুলোর মধ্যে তুলোটা বেশি, তুলোটা ভারী হবে, কারণ তুলোর পরিমাণ বেশি। তাই? হ্যাঁ। হয় না। কেন? আবারও ভাববেন। 1 কেজি সোনা। 5। আরে ভাই, প্রথমটাই ঠিক বলেছিলেন, আপনি একটু ভেবে বলতেন যে না আমি লক আছি। আপনি আমাকে কনফিউজ করছেন। আমার তো কাজই আপনাকে কনফিউজ করা। আমি প্রশ্ন করলাম, কেউ ঠাস করে বলে ফেললো, এটা হলো নাকি? এটা কেমন না একটা? চলে শিকার হয়ে গেছি। আচ্ছা, পরের প্রশ্ন আপনার জন্য। আমি কাটার জন্যই রাখি, কিন্তু কেউ ছিঁড়ে দিলে ভীষণ রাগ হয়, জিনিসটি কি? কাটার জন্য এটা কি ছিঁড়ে দিলে? এত ট্যালেন্টেড মানুষ আমি না, এত কঠিন প্রশ্ন আমি পারবো না। আচ্ছা, এটা আপনার জন্য পাস। আমি উত্তরটা বলে দিচ্ছি, বিকজ এটা অ্যাকচুয়ালি কঠিন। মাথার চুল। এটা ও হ্যাঁ, অনেক সময় ঝগড়া করলে মানুষ টেনে ছিঁড়ে দেয় না? এমন কখনো ফেস করতে হয়েছে যে আপনার শুটিং সেটে 2 নায়িকা পরস্পর অনেক ঝগড়া করছে, এই শুটিং কেন ওকে দেয়া হলো, কেন আমাকে দেয়া হলো না? এটা প্রতিদিনই হয়। তাই? সিন্ডিকেট অনেক বেশি? এটা প্রতিদিনই হয়। প্রতিদিন হয় চুলাচুলি? চুলাচুলি হয়। কেন? এক নায়িকা আরেক নায়িকাকে সহ্য করতে পারে না। আচ্ছা, ওর সাথে আমাকে দিছে, ওই হিরোর সাথে কেন দিল না? ওই হিরোর সাথে আমাকে দিছে, তার মানে আমি আজকে বড় কাস্ট, ও ছোট কাস্ট। মেকআপ রুমে ওর একটু দাপট থাকে, এরকম প্রতিদিনই হয়। সিন্ডিকেট? সিন্ডিকেট না, এটা আসলে মেয়ে মানুষের একটা থাকেই। আচ্ছা, একটা মেয়ে আরেকটা মেয়েকে দেখতে পারে না। চুল ছিঁড়াছিঁড়ি করছে? চুল ছেঁড়াছিঁড়ি হয় না, বাট সামনাসামনি বোঝা যায়। বোঝা যায়, ফেস দেখে বোঝা যায় যে ওকে পছন্দ করতেছে না। ও নিজেকে মনে করতেছে আমি মেইন নায়িকা, ও আজকে সাইড নায়িকা, ও আজকে ভালো হিরোর সাথে কাজ করতেছে, ও আজকে সাইড, এরকম একটা ব্যাপার। আপনাকে দেখলে কে কে মনে করে যে আজকে আমি মেন নায়িকা? নাকি কেউ মনেই করে না? এটা প্রতিদিনই হয় সেটের মধ্যে। মানে আপনাকে দেখলে সবাই মানে একটু ঝগড়া করে যে আমি আপনার সাথে কাজ করতে চাই, এরকম? কয়েকদিন আগের একটা গল্প বলি। আচ্ছা, দুইটা হিরোইন ধাঁধা ছিল। বাদ, আগে গল্প। হ্যাঁ। দুইটা হিরোইন ছিল, তো একটা মেয়ে একদম ফ্রেশার নতুন, ওকে মনে হয় আমাকে দেখাই নিয়ে আসছে যে ওর সাথে গান। আচ্ছা। এখন হিরো চেঞ্জ, ওখানে অন্য একটা ছেলে। আচ্ছা। এখন মেকআপ রুমে ঝগড়া, ওকে। আমি বুঝতেছি না কারণটা কি। আমি তো আমার শর্ট নিয়ে আপনাকে ব্যস্ত। চাই। এখন বলতেছে যে পরে শুনলাম যে আমাকে দেখায় নাকি নায়িকাকে নিয়ে আসছে। আচ্ছা, সো আপনাকে চাই। হ্যাঁ, এখন সে আমার সাথে সারা কাজ করবে না। ও, এরকম হয়। বাবা, এত ডিমান্ড। আচ্ছা, পরের প্রশ্ন। কোন মাসে 28 দিন আছে? ফেব্রুয়ারি। হয়নি। কোন মাসে 28 দিন আছে? ফেব্রুয়ারি। হয়নি। কোন মাসে 28 দিন আছে? ফেব্রুয়ারি ছাড়া আর কোনো মাসে 28 দিন? এবার আসলেই হয়নি, সব মাসে 28 দিন আছে। 28 তারিখ তো সব মাসেই আছে। আচ্ছা। ওকে, পরের প্রশ্ন। 3 অক্ষরের এমন একটি দেশ, পেট কাটতে আমরা খাই যে বেশ, নাম কি? এত কঠিন কঠিন 3 ধাঁধা। অক্ষরের একটা দেশ, আচ্ছা। মাঝখানের অংশটা বাদ দিলে আমরা সেটা খাই, আমাদের দেশের একটা ফল। বলে দিলাম, দেশটা আমাদের চারপাশেরই একটা দেশ। সম্প্রতি এই দেশগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আচ্ছা, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা? শ্রীকা আপনি খান? এটা কোন ফল? আচ্ছা আচ্ছা, এটা অন্ধকারে ঢিল মারা ছিল। শ্রীলঙ্কা নিয়ে রিসেন্টলি আমাদের চারপাশে আলোচনা হচ্ছে না। এটাকে আসলে আমি দেশও বলতে পারি না বা দেশও বলতে পারি, এটা এমন একটা দেশই বলি, আচ্ছা বলার সাথে দেশই বলি, এমন একটা দেশ যেটা আমাদের বর্ডারের চারপাশে আছে, যেটা নিয়ে সম্প্রতি অনেক আলোচনা হচ্ছে। এটা এমন একটা দেশ যেটা 7 সিস্টার্সের আওতাভুক্ত। এবার কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ, সবাই 7 সিস্টার্স নিয়ে কথা বলছে এখন।
আমি পলিটিক্যালি খুবই দুর্বল। এটা পলিটিক্যালি না, এটা জিওগ্রাফি। সেভেন সিস্টার এটা সেটা, এটা জিওগ্রাফি, এটা পলিটিক্যাল ইস্যু না। সেভেন সিস্টার জিওগ্রাফিক ইস্যু, তারপরে পলিটিক্যাল। আমার সাবজেক্ট ছিল লিটারেচার, এইজন্য আমি একটু আরো এটা বলা উচিত লিটারেচারের সাথে এটা আরো বেশি মানে সংযুক্তপূর্ণ। এইটা এমন একটা দেশ যে দেশের ভাষাটা ভয়েস ওভার প্ল্যাটফর্মে অনেক দামি একটা ভাষা। ভয়েস আর্টিস্ট পাওয়া সিম্পল, ভারত রটা কাটলে ভাত হয়ে গেছে তো। না, হ্যাঁ আমি ফলের নাম বলেছি। আচ্ছা ফল, আমি খাবার ধরে নিছিলাম। আচ্ছা পারবো না আমি। আমাদের দেশের একটা ফল, একটা গ্রীষ্মকালীন ফল। তাও পারবো না। পারবেন, আমি খুবই দুর্বল। আরে মাথা খাটান। আমাদের দেশে গ্রীষ্মকালীন একটা ফল। কি কি ফল হয়? সবুজও হয় আবার হলুদও হয়। তাহলে আম। আম। তাহলে দেশের নাম কি? আম। একটা মাঝখানে ওয়ার্ড বসবে। মিয়ানমার না, মিয়ানমার তো অনেক বড়। আচ্ছা না, একটু ভেবে দেখুন। সেই জিনিসটা আমার মনে হয় মানচিত্রতে ঠিক কোন পাশে বসছে ঠিক এই মুহূর্তে বসতে পারছি না। আপনি যতই কঠিন করেন আমি পারবো না। সারেন্ডার বলেন। আপনি না পারলে আপনি অনেক অনেক নিজেকে নিজে পরে গালি দিবেন। আপনি বলেন এটা কি? আচ্ছা আমরা এক কাজ করি, আমরা মানে অ্যালফাবেট বসানো শুরু করি। ওকে, আমের মাঝখানে শুরু করেন। এম এ এন। না না, ওই অ্যালফাবেট না, বাংলা অ্যালফাবেট। আম। ক দিয়ে খ দিয়ে স্টার্ট করেন। ইম্পসিবল, আই থিংক হবে না আমাকে দিয়ে। হবে, আপনি চেষ্টা করেন। আপনি কখ দিয়ে স্টার্ট করেন না বাবা, হয়ে যাবে। আগরতলা, আগর। ধ্যাত্তেরি, আগর। আম, হ্যাঁ, লাস্টে ম, আগে আ, মাঝে একটা মানে একটা বর্ণর সাথে একটা আকারও আছে। মাঝে একটা বর্ণর সাথে একটা আকার, এবং সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে একটা আকার। ই অ দস্তিও এ অ। আপনি একদম ক থেকে স্টার্ট করেন। ক দিয়ে হচ্ছে না, খ দিয়ে হচ্ছে না, গ দিয়ে হচ্ছে না, ঘ দিয়ে হচ্ছে না, উ দিয়ে হচ্ছে না। কাঁচা আম, এ কি? কাঁচা আম কোথা থেকে আসে? দেশের নামে এখন আমরা আছি। সেভেন সিস্টার্সে আওতাভুক্ত রয়েছে কোন কোন দেশ? এটা কি আসাম? এটা আসাম। শিট। আমও গেল, ছালাও গেল, আপনার আসামও গেল। ফাইনালি পারছি, যদি অনেক লেট হইছে, পারছি কিন্তু। আচ্ছা, আপনার আম, জাম, কাঁঠাল, কলা, লিচু সব চলে গেছে। আল্লাহ, বললাম না আপনি যখন দেশটার নাম জানতে পারবেন তখন নিজেকে নিজে থাপ্পড় দিতে। আমি বারবার চিন্তা করতেছিলাম ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, এই মানে সেভেন সিস্টার আওতাভুক্ত আসলে আমাদের আসাম, ত্রিপুরা এগুলো রয়েছে। ওকে, আমরা পরবর্তী ধাঁধাতে চলে যাই। ব্যবহার করার জন্য এমন একটা জিনিস যেটা আগে ভাঙতেই হবে, সেটা কি? এটা একটা খাবারের নাম। ভাঙতেই হয়? হ্যাঁ, না ভেঙে খাওয়া যায় না তো। এটা তো কোল্ড ড্রিঙ্কস তো ভাঙা খাইতে হয়। না না, এটা ওভাবে ভাঙতে হয় না। এটা মানে এটা হচ্ছে একটা এমন একটা খাবার যেটা আখ তো ভেঙে খেতে। না না না, আমি শেষ করি। এটা এমন একটা খাবার যেটা ভাঙলে, একটা ছোটবেলায় আমরা একটা ধাঁধার একটা ক্যাসেট ছিল, সিডি ছিল। সো ওখানে না একটা গল্প আমি আপনাকে বলি। দুজন লোক, একজন লোকের মাথায় ঝুড়িতে কিছু জিনিস আছে, তো আরেকজন লোক যাচ্ছে। সো কল্পনার স্বার্থে বলি, ডান 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 ডিম। এটা দেখে আপনিও বড় হয়েছেন, রাইট? ভাঙলে কুসুম লালও হতে পারে, হলুদও হতে পারে। আর বলবো না, বললে বুঝে ফেলবা। তোমার মাথায় লেবু। ওকে, যাক, এটা মজা পাইছি যে বেচারা এটা শুনেছে আগে। পরের ধাঁধা আপনার জন্য। ঢাকায় আছে, ঢাকায় থাকে, বাংলাদেশে নাই, কলকাতায় দুটো আছে, সারা বিশ্বে নাই। জিনিসটা কি? আচ্ছা, আমি জিজ্ঞাসা করতে চাই, এই কঠিন কঠিন ধাঁধাগুলো আমার জন্য কি কই থেকে খুঁজে বের করা হয়েছে? কোনো বই আছে? ওটা পড়তে চাই। হ্যাঁ, এটার বই আছে, কিনতে হয় না, আপনার গুগলে আপনি পেয়ে যাবেন। আমি আজকে শিওর সব কাজ কাম বাদ দিয়ে এখন ধাঁধা পড়া শুরু করেন। আজকে থেকে সব অফ, আজকে থেকে আমি ধাঁধা শিখবো। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমি খুব কমন ধাঁধা আপনাকে জিজ্ঞেস করছি। এই ধাঁধাটা শুনুন মনোযোগ দিয়ে। প্রশ্নে এটার উত্তর বলা আছে। ঢাকায় আছে, টাকায় আছে,
আচ্ছা ঢাকাতেও আছে, ঢাকাতেও আছে, ওকে বাংলাদেশে সেটা নাই, কলকাতায় দুটো আছে, সারা বিশ্বে নাই। এতটাও বোকা না, এটা এক্স্যাক্টলি, এতটা বোকা না। পরের প্রশ্ন, কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায়? প্রকার কোন প্রকার খাবার? একটা ইনসেক্ট, পোকা। আচ্ছা প্রকার খাবার, মৌমাছি। যাক, আপনি ফাইনালি সব ধাঁধার মধ্যে কিছু ধাঁধা পেরেছেন, আর কিছু ধাঁধা আমি পারিয়ে দিয়েছি। না এরকম না, এত কঠিন ধাঁধা হলে তো একটু ক্লু দিতেই হবে। একটু আসাম, একটু ক্লু দিয়েছি আসামে। যাই হোক, আমাদের ধাঁধা রাউন্ড শেষ এবং আমাদের দীর্ঘ প্রশ্নের পর্বও শেষ। সব মিলে কেমন লাগলো আজ আমার সাথে আড্ডা দিয়ে? আসলেই আপনার সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো, কারণ আমি আমার অনেকগুলো কথা আমার দর্শকদের বলতে পারছি, তারা জানতে পারছে অনেক কিছু আমার সম্পর্কে, আমার সম্বন্ধে। এক্স্যাক্টলি, তো অবশ্যই ভালো লাগছে। আমারও খুব ভালো লেগেছে। দর্শকদের কিছু বলার আছে? সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালো ভালো কাজ করতে পারি, ফ্যামিলি, দেশ আর জাতির জন্য কিছু করতে পারি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আজ এসেছেন। অনেক কষ্ট করে আসলে এখন সময় বের করাটা খুব টাফ আপনার জন্য, বিকজ টানা কাজ করছে মিউজিক ভিডিও সহ অন্যান্য প্ল্যাটফর্মগুলোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, এসেছেন, অনেক সুন্দর একটা আড্ডা দিয়েছি আমরা। থ্যাংক ইউ, আপনাকেও অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশে নিউজ স্টার থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিনের বাংলাদেশের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।